সামনেই মোটা লম্বা লাঠির উপর ডান হাত ভর করে সৃজন দাঁড়িয়ে আছে, মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। কি ভেবেছিস পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না। এক পা দুপা করে আগাতে শুরু করে, রিমঝিম পেঁচাতে শুরু করে, ভয়ে শরীর হাত পা কাঁপতে শুরু করেছে। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। পেঁচাতে পেঁচাতে দরজার সাথে পিঠ ঠেকে যায়, আর পেছাতেও পারে না। পিঠের পিছনে দেয়ালে ডান হাত রেখে শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ে, পালাচ্ছিলি কেন? তোর সমস্যাটা কোথায়? এই শীতল কণ্ঠস্বর বুকে আরো ভয় ঢুকিয়ে দেয়। ভয়ে তার আর অস্বস্তিতে বারবার এদিক ওদিক চোখের পলক ফেলছে। এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে বাঁচার আপ্রাণ প্রয়াস চলছে। কি হলো বল ভাইয়া? আসলে তোর ভা ভা আসলে আসলে শোনার জন্য আসিনি। নিজেকে সুস্থ সবল দেখতে চাইলে এখনই ভেতরে যাবে, ধমকের সুরে। গলা ফাটানো রামধমকে রিমঝিমের আত্মা কেঁপে ওঠে। সৃজন ঘাড় সরে দাঁড়াতেই দরজা খুলে ভেতরে চলে আসে। মুখটা বাংলার পাঁচ করে আবার বিয়ের আসরে এসে চুপচাপ বসে পড়ে। কোনো উপায় নেই, বিয়ে আজ করতেই হবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, সৃজন ভাইয়া যদি প্রিয়া আপুকেই ভালোবেসে থাকে তাহলে আমার পেছনে কেন হাত ধুয়ে পড়ে গেল? এলিজা শেখ মেয়ের পাশে বসে নরম সুরে শুধায়, আমি জানি তুই এই বিয়েতে একদম রাজি না, সৃজনকে ভয় পাস, অপছন্দ করিস, তবে একটা জিনিস কখনো ভেবে দেখেছিস? মানুষ কিন্তু আপন ভালোবাসার মানুষের উপরেই বেশি রাগ করে, রাগ দেখায়, শাসন করে। আজ হয়তো তুই সৃজনের ভালোবাসা উপলব্ধি করতে পারছিস না, কিন্তু একদিন তুই আমাকে গর্ব করে বলবি, আম্মু তুমি আমার জীবনের সেরা উপহারটা দিয়েছ। সেরা না, সবচেয়ে কুৎসিত কত কি বলবো। তোমার তোমরা এখন আমাকে বলির পাঠা পেয়েছো, যে যার মতো বলি দিতে শুরু করেছো, মনে মনে দুঃখ প্রকাশ করে। একটু পরেই কাজে উপস্থিত হয় সৃজন। অনেক আগে রেডি হয়ে রিমঝিমের পাশে বসেছে। সবাইকে সাক্ষী রেখে বিয়ে পড়ানো শুরু হয়। কবুল বলার সময় হয়ে আসে। রিমঝিমকে কবুল বলতে বলতে মুখ খোলে না। আজ যেন পণ করেই নিয়েছে কবুল বলবে না। নাজমা বেগম কাছে এসে বুঝিয়ে বলে, কিন্তু তবু মুখ দিয়ে একটাও শব্দ উচ্চারণ করে না। সৃজনের সকল ধৈর্য ফুরিয়ে গেলে ঘাড় ঘুরিয়ে চোখ গরম করে তাকায়। সৃজনের তাকানোতে এক নিঃশ্বাসে ফুল স্পিডে বলে, কবুল কবুল কবুল। কাজে অবাক হয়ে বলে, এত স্পিডে তো বাইকও চলে না, যত স্পিডে কবুল বললে মা। সৃজনকে কবুল বলতে বললে তৎক্ষণাৎ 3বার কবুল বলে। বিয়ে সম্পন্ন হতেই সৃজন স্টেজ থেকে নিচে নামে, বড় বড় কদমে পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। এতক্ষণে রিমঝিমে দেহে প্রাণ এলো। বাঘ নিজের গুহায় চলে গেছে, এখন আপাতত শান্তি। ঘণ্টাখানেক সময় অতিবাহিত হওয়ার পর ড্রেস চেঞ্জ করে সৃজন আবার নিচে চলে আসে। এখন বিয়ে বাড়ির গ্যাঞ্জাম নেই, বেশ শান্ত পরিবেশ। রিমঝিমকে আশেপাশে দেখতে না পেয়ে নাজমা বেগমের কাছে যায়। আম্মু রিমঝিম কোথায়? ফুপাকেও দেখছে না। রিমঝিম শো তারা চলে গেছে। আফতার তালুকদার চলে গেছে মানে? রিমঝিমকে কেন নিয়ে গেল? বিস্ময়ে। কারণ আমি পাঠিয়ে দিয়েছি। আব্বু আমাদের বিয়ে হয়ে গেছে। তারপরেও কেন ওকে পাঠিয়ে দিল? রাগান্বিত হয় আফতার তালুকদার। পাল্টা জবাব দেয়, দেখো সৃজন, রিমঝিম এখনো ছোট, ওর এখনো সংসার করার মতো বোধ বুদ্ধি হয়নি। সময় হোক, তখন ও তোমার সাথেই থাকবে। সংসার করার বুদ্ধি হয়নি, কিন্তু প্রেম করার বুদ্ধি হয়েছে, তাই না? রেগে গিয়ে চিল্লিয়ে বলতে শুরু করে, সৃজন এই সিদ্ধান্ত আমার নয়, রিমঝিম নিজেই নিয়েছে। ও এই বাড়িতে তোমার সাথে থাকবে না, নিজের বাড়িতে থাকবে, আর কারো সিদ্ধান্তে তোমার জোর খাটানোর কোনো অধিকার নেই, রাগী কণ্ঠে বলেন। একটু আগে রিমঝিম, আম্মু আব্বু মামা তোমরা চেয়েছিলে আমি বিয়েটা করি, আমি করেও নিয়েছি। বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আমি এই বাড়িতে থাকতে চাই না। আগের মতোই নিজের বাড়িতে থাকবো। আর আমার এই সিদ্ধান্ত তোমরা যদি মেনে না নাও, তাহলে তোমরা আমার লাশ পাবে এই বাড়ি থেকে, ঠান্ডা গলায় হুমকি দেয়। কেঁদে কেঁদে আরও বিভিন্ন ইমোশনাল ব্ল্যাকমেইল করে। রিমঝিমের এই বাড়িতে থাকার ভয়ের কারণ বুঝতে পেরে সবাই রাজি হয়। বর্তমানে সৃজন রাগে ফুঁসতে ফুঁসতে ওপরে চলে যায়। একটু পরই রুম থেকে ভাঙচুরের শব্দ শোনা যায়। রাগে কন্ট্রোল করতে না পেরে সকল রাগ রুমের উপরেই ছাড়ছে। রুমের প্রতিটি শৌখিন জিনিস তুলে তুলে আছাড় মারছে, ভাঙচুর করে পুরো রুমের 12টা বাজিয়ে দেয়। আফতার তালুকদার চিন্তায় পড়ে যায়, কি করবেন? একদিকে ছেলের জেদ, আরেকদিকে আদরের ভাগ্নি। নাজমা বেগম সকালে সৃজনের রুমে আসে, কিন্তু রুম লক করা। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ পায় না। খাবার খেতে বললেও দরজা খোলে না। চাপের কারণে কাল সারাদিনও কিছু খায়নি। রাতে অনেক চেষ্টার পরও খাওয়াতে পারেনি। নাজমা বেগম চিন্তায় পড়ে যান। কি করবে না করবে, ছেলের চিন্তায় দিশেহারা। আফতার তালুকদার সব খুলে বলে।
তোমার ছেলের মতিগতি কিছুই আমি বুঝতে পারি না। ভালোবাসলো একজনকে, বিয়ে করলো আরেকজনের সাথে, এখন পাগলামি করছে। এর কোনো মানে হয়? রিমঝিম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। বিছানায় এলোমেলোভাবে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মুখের উপর ফোন ধরে কলেজের নতুন বান্ধবী আলিয়ার সাথে হেসে হেসে কথা বলছে। এই হলো কালকের পুরো ঘটনা। আর যাই বল, শেষে মাথা খাটিয়ে বুদ্ধিটা বের করেছিলাম বলেই এখন স্বাধীনভাবে প্রাণ ভরে শ্বাস নিচ্ছি। সবাইকে কেঁদে কেঁদে ইমোশনাল করে ওই বাড়ি থেকে আউট হয়েছি। বাবাকেও ভয়ে তো কান্না আসছিলই না, কিন্তু তবুও বাঁচার তাগিদে মিথ্যা কান্না করতে হয়, বুঝলি বেষ্টু? না হলে আজ সিংহের গুহায় সিংহ মাসাইয়ের সাথে আমার অবস্থান করতে হতো। ওই হিটলার সারাদিন সিংহের মতো গর্জন করা ছাড়া আর কিছুই জানে না। এক নম্বরের অসভ্য অভদ্র পুরুষ। আপু, তোমাকে এমন সিংহ মশাইয়ের সাথেই পার্মানেন্ট থাকতে হবে। পেছন থেকে রিমঝিমের ছোট ভাই মাহিম বলে, এই ছোট বাদর, তোকে কে বলেছে আমি তো ওই বাড়িতে আর যাবই না? ভুলে গেলে আজকে রিসেপশন পার্টি আছে, মামা তোমাকে নিতে এসেছে, বাইরে এসে দেখো। এটা বলেই আবার দৌড় রুম থেকে বেরিয়ে যায়। রিমঝিম আবার সত্যি চিন্তিত হয়। একবার যদি মনে হয় একটু শান্তি অনুভব করি, তো 10 বার ওই হিটলারের জন্য মনে অশান্তি ঢুকে যায়। বিকেলের রিসেপশন পার্টির জন্য লেহেঙ্গা, ভারী গহনা আর ভারী মেকআপের রিমঝিমকে সাজানো হয়। মাশাল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর বারবি ডলের মতো চেহারা। ওয়াও, পার্লারের আর্টিস্ট বলে। বলির পাঠাকে ভালোই ঘষে ঘষে সাজিয়ে দিয়েছেন আপু। বলি দেওয়ার জন্য একদম রেডি, তাই না? আর্টিস্টরা বকা বনে যায়। কি বললো কিছুই বুঝে উঠতে পারলো না, শুধু অবাক চোখে রিমঝিমের দিকে তাকিয়ে আছে। ওয়াও রিম, তোকে তো পুরো অপ্সরা লাগছে রে। সৃজনের ছোট বোন স্মৃতি। বলির পাঠাকে চিনতে দেখছি কেউ ভুল করে না। যা তো এখান থেকে, একদম ঢং করবি না। টেনশনে হাফ মরা অবস্থা, আর তুই এসেছিস সৌন্দর্য খুঁজতে। আরে রাগ করিস না, আমি তো সত্যিই বললাম তোকে অনেক সুন্দর লাগছে। রিমঝিম আর সৃজন স্টেজে পাশাপাশি বসে আছে। দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই, কেউ কারো দিকে তাকাচ্ছেও না। একসাথে দুজনকেই বেশ ভালো লাগছে, তবে বাস্তবে তো এদের মধ্যে কোনো মিল নেই। পরিচয় পর্ব শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। ক্লান্ত রিমঝিমের পেটের খিদেই ঝটপট খাবার খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই স্মৃতি আর একজন মহিলা আত্মীয় রিমঝিমকে সৃজনের ঘরে নিয়ে যায়। তাজা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে ঘর সাজিয়েছে। পুরো রুম তাজা ফুলের গন্ধ মোমো করছে। রুমটা দেখতেও চোখ ধাঁধানো সুন্দর লাগছে। এত ইমোশনাল ব্ল্যাকমেইল, এত কিছু করার পরও কোনো কাজ হলো না। সেই সিংহের গুহায় আসতে হলো। রিমঝিমকে বিছানায় বসিয়ে দুজনেই রুম থেকে বেরিয়ে যায়। রুমটা ছিমছাম, হালকা কিছু ফার্নিচার, ড্রেসিং টেবিল, সিঙ্গেল দুটো সোফা, আলমারি, একটা টেবিল আর সাদা কালারের শৌখিন কিছু জিনিস। ব্যাস এতটুকুই রুমের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ভয় তো কিছুই ভালো লাগছে না। মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরছে, বুকটা ধুকভুক করছে, না জানি কি হয়। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই হার্টবিট দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে। ভয় আর আতঙ্কে মিশিয়ে একাকার অবস্থা। অবশেষে অপেক্ষা শেষ হয়। দরজা খুলে সৃজন ভিতরে প্রবেশ করে। সৃজনকে দেখেই কলিজা ধক করে ওঠে। মাথা তুলে একবার তাকায়। সম্ভবত 6 ফুট লম্বা একজন সুদর্শন পুরুষ, মাথা ভর্তি ঘন সিল্কি চুল, খোঁচা খোঁচা চাপদাড়ি, ফর্সা চেহারা চকচক করছে। ভাইয়া যে এত সুন্দর, কই আগে তো কখনো চোখে পড়েনি। অবশ্য পড়বে বা কী করে, সবসময় সিংহ আর বাঘের রূপ ধারণ করলে তো সিংহ আর বাঘকেই দেখতে পাবো। রাগে তর্জন গর্জন করতে থাকে। তার আবার সৌন্দর্য দেখার সময় আছে? জীবন বাঁচানো নিয়ে তখন টান টান অবস্থা। সেজন ধীর পায়ে রিমঝিমের দিকে এগিয়ে আসছে, আর এইদিকে রিমঝিমের ভয়ে হার্ট অ্যাটাক আসার মতো অবস্থা। চলবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।